এই গণ অভ্যুত্থান হবে এটা হয়তো আমরা অনেকে এইভাবে কল্পনা করতে পারি না। আমরা বারবার বলেছি এখনকার ছেলেপেলে, এখনকার ছাত্ররা তারা রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে ভাবে না। তাদের চিন্তা ভাবনা একেবারে অন্যরকম হয়ে গেছে। কিন্তু তারা যে নিজেদেরকে ভেতরে ভেতরে এমন ভাবে প্রস্তুত করছিল, সেই প্রস্তুতির ফলেই কিন্তু একটা সচেতনতা সৃষ্টি হয়েছে এবং সেই সচেতনতা থেকেই কিন্তু আপনার এই বিশাল স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। সেই স্ফুলিঙ্গের থেকেই কিন্তু বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে। একজন দার্শনিক বলেছিলেন একটা জাতির উন্নতির জন্য কি প্রয়োজন। তিনি বলেছিলেন বই, বই আর বই। আবার আরেকজন বলেছিলেন একটা জাতিকে মুক্ত করার জন্য, উন্নত করার জন্য কি প্রয়োজন, সেটা হচ্ছে পড়ো, পড়ো, পড়ো। এই যে বই আর পড়ার উপর যে গুরুত্ব, সেটা দার্শনিকরা দিয়েছেন। কিন্তু আমরা বোধহয় বই পড়াও ভুলে যাচ্ছি, আর আমরা বইয়ের গুরুত্বও ভুলে যাচ্ছি। যতই ডিজিটাল টেকনোলজি আসুক, যাই হোক না কেন, কিন্তু আপনার বইয়ের গুরুত্ব, ছাপানো গ্রন্থের গুরুত্ব কিন্তু যাবে না। এবং ছাপানো বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ, সেই আনন্দের সঙ্গে ওই আপনার কম্পিউটারের কি বলে, এটা কি বলে না, কম্পিউটারের মানে ইয়েতে পড়া অতটা আনন্দদায়ক নয় এবং কষ্টকরও বটে, চোখেরও যথেষ্ট ক্ষতি হয়। যাই হোক, তো এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ভালো বই আর মন্দ বই। আমাদের সময়, আমাদের ছোটবেলায় যখন আমরা কিছু পড়াশোনা করতে শুরু করলাম, গল্পের বইও পড়া শুরু করলাম, তখন অনেক শিক্ষক বলতেন যে খারাপ বই তোমরা পড়বে না, এবং খারাপ বই পড়লে তোমরা নষ্ট হয়ে যাবে, তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে। তো এই ব্যাপারে আমার পিতা, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, তো তার মত ছিল খারাপ বই ভালো বই বলতে কিছু নেই, সবকিছুই পড়ার জন্য। এবং একটা বই পড়ার আগে আমি কি করে বুঝবো বইটা খারাপ না ভালো, সুতরাং বইটা পড়তে হবে। যেমন শরৎচন্দ্রের উপন্যাস চরিত্রহানি কিংবা দেবদাস, এইগুলো হ্যাঁ অল্প বয়সের কিশোরদের পড়তে মানা করা হতো, কিন্তু মানা করলেও অনেক কিশোর কিন্তু লুকিয়ে লুকিয়ে বালিশের নিচে রেখে এই বইগুলি পড়ত। কাজেই সেই কিশোররা জীবনে উচ্ছন্নে গেছে, এরকম ঘটনা অন্তত আমার চোখে পড়ে নাই। তাই মূল কথাটা হচ্ছে ভালো মন্দের কথা না রেখে আমাদেরকে অবশ্যই মানে বই পড়তে হবে। আর এটা সত্য কথা যে টেকনোলজি, প্রযুক্তি, ডিজিটাল টেকনোলজি এমন জায়গায় গেছে এবং এমন কিছু এর মাধ্যমে ধারণ করা হচ্ছে, সেটা সত্যই আমাদের চরিত্র বিনাশী, এবং সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে পড়াটা শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, পত্রিকা পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, গল্প উপন্যাস পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পড়াটা এখন এই কি বলে কম্পিউটার টেকনোলজিতে সেই মাধ্যমে চলে গেছে, এবং সেখানে গেলে একদিকে যেমন আমরা প্রচুর তথ্যের সন্ধান পাই, নিঃসন্দেহে সেটা অত্যন্ত উপকারী এবং আমাদের কাজের জন্য অত্যন্ত ব্যবহার উপযোগী, ইউজফুল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বোধহয় একটু সেখানে বাদ বিচার করতে হবে। কিন্তু সমস্যাটা হলো এই যে বাদ বিচার করাটা অত্যন্ত কঠিন, এবং এর সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও পরিবর্তন হচ্ছে। আমরা কথায় কথায় বলি যে মানে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আচ্ছা, তো অবক্ষয়টা কিভাবে নির্ণয় করবেন, কোনটাকে আপনি অবক্ষয় বলবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আমার পিতামাতার সামনে যা কিছু বলার সাহস করি নাই, দেখা গেল আমার জীবনে এসে আমার সন্তানেরা তার চাইতে অনেক বেশি স্বাধীনতা নিয়ে, অনেক বেশি সাহস নিয়ে আমার সঙ্গে কথা বলে, আমার কথার প্রতিবাদ করে। এবং এটাই হচ্ছে যুগের পরিবর্তন,
প্রজন্মের পরিবর্তন। এই প্রজন্মের পরিবর্তনকে আমাদের মেনে নিতে হবে। আর শেষ কথাটা হচ্ছে, এই যে আমাদের দেশে একটা বিশাল গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থান হবে এটা হয়তো আমরা অনেকে এইভাবে কল্পনা করতে পারি না। আমরা বারবার বলেছি যে এই এখনকার ছেলেপেলে, এখনকার ছাত্ররা, তারা রাজনীতি সম্পর্কে, দেশ সম্পর্কে ভাবে না। তাদের চিন্তা ভাবনা একেবারে অন্যরকম হয়ে গেছে, স্বার্থপর হয়ে গেছে, বা একেবারে তারা দেশ এবং সমাজ সম্পর্কে পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে অমনোযোগী। কিন্তু তারা যে নিজেদেরকে ভেতরে ভেতরে এমন ভাবে প্রস্তুত করছিল, সেই প্রস্তুতির ফলেই কিন্তু এই একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং সেই সচেতনতা থেকেই কিন্তু আপনার এই বিশাল স্কুলিং এর সৃষ্টি হয়েছে। সেই স্কুলিং এর থেকেই কিন্তু বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে, যেই দাবানলে মানুষ শত শত, হাজারে হাজারে আত্মাহুতি দিতে একেবারেই সেরা থেকে দূরে সরে থাকেনি, সাহসের সঙ্গে বুলেট বুকে পেতে নিয়েছে। আমি এটাকে বলি যে তারা পুষ্পমাল্যের মতো বুলেটকে বুকে বরণ করে নিয়েছে। আজকে আমাদের বই পড়া বলেন, আড্ডা বলেন, মুখরিত হওয়া বলেন, স্লোগান বলেন, এমনকি আমাদের স্লোগানের মধ্যেও কিন্তু এক ধরনের সাহিত্য আছে। নতুন নতুন স্লোগান আবিষ্কৃত হয়, কাব্যিক স্লোগান উচ্চারিত হয়, সেগুলোর মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটি আছে। আর স্লোগান, আপনি যদি গত 50 বছর বা গত 100 বছরের স্লোগানগুলো তালিকাবদ্ধ করে এগুলিকে বিশ্লেষণ করেন, তাইলেও দেখবেন যে সমাজের পরিবর্তন, যুগের পরিবর্তন, মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন, রাজনীতির আবর্তন, এই সব কিছু এক স্লোগান দিয়ে আপনারা বিশ্লেষণ করতে পারবেন। কাজেই আমাদের জানার জন্য, বোঝার জন্য অনেক কিছুই আমাদের আশপাশে ছড়িয়ে আছে। শুধু আমাদের জানার মতো মন, দেখার মতো চোখ যদি থাকে, তাইলে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারবো। আর আমার শেষ কথা হচ্ছে, আগামী দিনে যদি আপনারা সত্যিকার অর্থে গ্রন্থ আড্ডা করতে চান, একটা বই নিয়ে আলোচনায় বসুন, সেটা নিয়ে নানান মত প্রকাশ করুন। আপনার যে বাংলায় বিখ্যাত গান আছে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সেখানে কি দেখি? সেখানে তারা সাহিত্য নিয়ে আলোচনা করতেন, সেখানে তারা যামিনী রায়ের ছবি নিয়ে আলোচনা করতেন, শিল্প নিয়ে আলোচনা করতেন। এই কজন মানুষ সেখানে একত্র হয়ে একটা টেবিলে বসে এগুলো নিয়ে গল্প করতেন। সেই গল্পের মধ্য দিয়ে অনেক নতুন মননের সৃষ্টি হয়েছে, সুচিন্তার সৃষ্টি হয়েছে। ও সুচিন্তা শব্দটা বললে আমার খুব বিপদ হবে, কারণ এই যে সুচিন্তা ফাউন্ডেশন একটা আছে, সেটার জন্য বোধহয় এখন আর সুচিন্তা শব্দটাও ওইভাবে বলা যাবে না। সুচিন্তা, এইভাবে ভালো ভালো শব্দ কিন্তু এই মানুষের আচরণের কারণে আপনার বিকৃত হয়, নিন্দিত হয়, এবং মানুষ সেটাকে অপছন্দ করে। হয়তো এমন একদিন সৃষ্টি হবে যখন আপনারা এই সুচিন্তা শব্দটাই ডিকশনারি থেকে বাদ দেওয়ার কথা চিন্তা করবেন। আর মুক্ত চিন্তার কথা বলতেছেন না আমার পাশে ওয়াজিদ সাহেব, কিন্তু মুক্ত চিন্তা নাই বলতে গেলে আরো কয়েক ঘন্টা লাগবে, কাজে ওটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। এখানে লিবারেলিজম নিয়ে কথা হয়েছে। লিবারেলিজম ভালো, পরমত সহিষ্ণুতা ভালো, অন্যকে সহ্য করা ভালো, সব মিলেমিশে কাজ করা ভালো, মুক্তভাবে কথাবার্তা বলা ভালো, সবই ভালো। কিন্তু এই লিবারেলিজম যদি চরম দক্ষিণপন্থার দিকে যায়, তখন বিপজ্জনক হয়ে ওঠে। ইউরোপে এখন সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে, যেখানে চরম দক্ষিণপন্থী লিবারেলিজম আপনার এই যে বিদেশ থেকে যেসব মানুষ ইউরোপে এখন বসবাস করছে, তাদেরকে মানে নিপীড়ন করা হচ্ছে, তাদের উপর নানা রকম জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে, হেট স্পিচ উচ্চারণ করা হচ্ছে। সুতরাং আপনারা যখন একটা পলিটিক্যাল টার্মিনোলজি ব্যবহার করবেন, সেটার আদ্যপান্ত বুঝে তারপর ব্যবহার করবেন, এবং যারা কর্মী, যারা অনুসারী, তাদেরকে সেই শব্দের এবং সেই মানে কি বলে টার্মিনোলজির আপনার পরিভাষার তাৎপর্যটাও একটু ব্যাখ্যা করে বলবেন।
এবং তর্ক বিতর্কের মধ্য দিয়ে, আড্ডার মধ্য দিয়ে সঠিক তাৎপর্য কিন্তু বেরিয়ে আসতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ, একেবারে আপনাদের প্রসঙ্গের বাইরে যে কিছু কথা বলার জন্য। আপনারা নিশ্চয়ই খুশি হন নাই যে আপনাদের প্রসঙ্গ মতো কথা বলতে পারি, এবং সেটা হচ্ছে অনেক সময় আমরা চাই আমাদের জুতাটাকে ফিট করানোর জন্য আমাদের পাটা কেটে ফেলতে হবে, সেই রকম ভাবে যেন জিনিসটা না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ।